আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। তো আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ আসলাম হোসেন, সহকারী শিক্ষক নয়ন সরকারি উচ্চ বিদ্যালয়। তোমাদের আজকে আলোচনা করব, আজকে যে পাঠদান দেব সেটা হলো নবম ও দশম শ্রেণীর অর্থনীতি বিষয়ের তৃতীয় অধ্যায়। তো আজকের পাঠ হলো চাহিদা 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 বৃদ্ধি বৃদ্ধি যোগান যোগান বৃদ্ধি, এছাড়া বাজার চাহিদা, বাজার যোগান ও ভারসাম্য দাম নির্ধারণ। আমরা আজকে আলোচনা করব যে চাহিদা বৃদ্ধি, বাজার চাহিদা, যোগান বৃদ্ধি, বাজার যোগান, আর হলো ভারসাম্য দাম নির্ধারণ। প্রথমে আমরা শুরু করব যে চাহিদা, এই বিষয়ে চাহিদা নিয়ে আমরা কথা বলবো। চাহিদা আসলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে, তোমরা দেখেছ, তোমাদেরই দৈনন্দিন জীবনে আমাদের অনেক জিনিসের প্রয়োজন হয়, অনেক জিনিসের চাহিদা আছে। দামি গাড়ি, ভালো খাবার, ভালো পোশাক, ভালো বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক চাহিদা আমাদের আছে। কিন্তু আসলে মনে রাখতে হবে যে সব চাহিদা কিন্তু অর্থনীতিতে সব চাহিদা নয়। অর্থনীতিতে চাহিদা হতে গেলে কিছু শব্দ আছে, এখানে বলা আছে যে অর্থনীতিতে চাহিদা হতে গেলে তার তিনটে শব্দ আছে। এক হলো যে সামর্থ্য থাকতে হবে, তার মানে আমাদের একটা, মনে করো আমি ভালো একটা গাড়ি কিনবো, তাহলে সামর্থ্য থাকতে হবে। তারপর হচ্ছে ইচ্ছা থাকতে হবে, তবে অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। আর কি আছে যে প্রয়োজনীয় ইচ্ছা থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে, আর্থিক সামর্থ্য, এবং অর্থ ব্যয় করে দ্রব্যটি করার ইচ্ছা থাকতে হবে। আমার মনে করো অনেক টাকা আছে, আমার ইচ্ছাও আছে যে আমি একটা গাড়ি কিনবো, টাকাও আছে, কিন্তু দোকানে যখন গেলাম, যে গাড়ির দাম করলাম, বেশ গাড়িটার দাম হলে 2 লক্ষ টাকা, না দরকার নেই, এত টাকা দিয়ে গাড়ি কিনবো, ভয়ে চলে আসলাম। তাহলে কিন্তু আমার ওই যে গাড়ি কেনার যে আমার চাহিদা ছিল, যে একটা গাড়ি কিনবো, এই চাহিদা আর চাহিদা হলো না অর্থনীতিতে। তাহলে আমাদের অর্থনীতির চাহিদা হতে কি কি লাগবে? এক হলো দ্রব্যটি পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, দ্রব্যটি পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, আকা উময় ক্ষয় আকা। এক। 2, আর্থিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য। 3 নম্বর কি হচ্ছে? 3 নম্বর হলো অর্থ ব্যয়ের ইচ্ছা, ওই দ্রব্যটি ক্রয় করার জন্য অর্থ ব্যয়ের ইচ্ছা। এই তিনটার যোগফল, এই তিনটা যদি মিলিয়ে থাকে তাহলে সেটাকে আমরা চাহিদা বলবো অর্থনীতির ভাষায়। তাহলে কি হলো যে আর্থিক সামর্থ্য থাকতে হবে, তারপরে কি আছে ওই দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকতে হবে, এবং ওই দ্রব্যটি ক্রয় করার জন্য যে অর্থ লাগবে এই অর্থটা ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। যেটা আমি বলেছিলাম যে আমার ইচ্ছা নাই, আমার যে টাকা দেখলাম অনেক দাম, দূর এত টাকা দিয়ে গাড়ি কিনবো, যাই না, দরকার নেই, তাহলে কিন্তু সেটা আর চাহিদা থাকবে না। তো এবার আমরা বসেছে
চাহিদা বিধি কি? চাহিদা বিধি, চাহিদা বিধি মানে মনে করো আমরা আসলে, আমার কথাই বলি, আমাদের গ্রামের একটা কথা ছিল যে আমরা হয়তো বাজারে বসে আছি বিকেল বেলায়, উঠানে উঠানে বসে আছি, পাশে আছে হাট, লোকজন যায়, রাস্তা দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আমার আম্মাই বা আমার দাদি বলতেন যে একদিন হাট বারে দেখা যাচ্ছে যে আগে কিন্তু এরকম রশি দিয়ে ঝোলাই নিয়ে যেত, আগে এত পলিথিন ছিল না যে পিপির মধ্যে ইলিশ মাছ দিয়ে গেলো অথবা ব্যাগে নিয়ে গেলো, এরকম ছিল না। আগে ছিল যে ইলিশ মাছের এরকম ঘাড়ে ঢুকাইয়ে এরকম রশি দিয়ে বানিয়ে দিত, ইলিশ মাছটা ধরে ঝোলাই নিয়ে যেত। তা হাটবার যখন দেখছি যে রাস্তা দিয়ে বেশ ইলিশ মাছ নিয়ে যাচ্ছে, এরকম হাতে প্রায় লোকজন যে যাচ্ছে প্রায় ইলিশ মাছ, আমার দাদি বলতেন কি, এই আজকে মনে হয় ইলিশ মাছের দাম সস্তা হয়েছে। তার মানে কি বোঝা যাচ্ছে যে দাম সস্তা হয়েছে বলেই, কেন তার দাদি কেন ইলিশ মাছ সস্তা কি করে বুঝলে তুমি? বলছে যে এই যে প্রায় লোকজনে ইলিশ মাছ নিয়ে যাচ্ছে, তার মানে বলতে চাচ্ছেন যে দাম কমলে চাহিদা বেশ বাড়ে, প্রত্যেকে প্রায় লোকজন ইলিশ মাছ নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের বইয়ের ভাষায় আমরা আসি। মনে করো যে তোমার পিতা যখন বাজার থেকে আসছে, বাড়ি থেকে আসি বলছে না আর হয় না, মাছ কেনা যায় না, কিছু না বাজারে আজকে মাছ কেনা গেল না, কেন কি ব্যাপার? তাহলে ইলিশ মাছের দাম অনেক বেড়ে গেছে। মানে এখানে হচ্ছে কি, যদি দাম বাড়ে, কোনো জিনিসের দাম বাড়ে তাহলে চাহিদা কমে, আর যদি দাম কমে তাহলে চাহিদা বাড়ে। তাহলে এর দাম আর চাহিদা এর মধ্যে একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। এই দাম বাড়লে যে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে, এই অবস্থাকেই বলা হয় চাহিদা বিধি। তো এখানে দেখছি যে এখন দেখো তোমরা একটা চিহ্ন এরকম দেখো, দাম দাম বাড়ছে, তার মানে ঊর্ধ্বগতি, চাহিদা একটা চিহ্ন দেখো যে দাম বাড়ছে বলে চাহিদা কমছে। আবার দাম যখন এরকম হবে, চাহিদা, এই দাম যখন কমছে চাহিদা বাড়ছে, তাহলে দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে, এটাই কিন্তু চাহিদা বৃদ্ধি। তো আমরা এখানে একটা কথা আছে, কথা হলো অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকতে হবে। অন্যান্য অবস্থা এখানে অপরিবর্তিত থাকতে হবে, অপরিবর্তিত। অন্যান্য অবস্থা কি? যেমন ভোক্তার রুচি, অভ্যাস বা দাম বা উপার্জন। ভোক্তার রুচি, অভ্যাস আর সামর্থ্য, যেটা উপার্জন। এখন মনে করো যে দাম হঠাৎ করে আমার কাছে আজকে টাকা এমনিতে নর্মালি নাই, হঠাৎ টাকা পেয়ে গেলাম বেশি, হঠাৎ করে কিছু টাকা আমার হাতে আসলো, তখন কিন্তু আবার ওই সিস্টেমটা একটু পরিবর্তন হয়ে যাবে। যেহেতু সামর্থ্য বেড়ে গেছে, বাজারে গেছি, যে টাকা ছিল ওই টাকা দিয়ে বাজার করতে দাম বেশি দেখছি, ইলিশ মাছের কেনা সম্ভব হচ্ছে না, যে দাম বেশি। কিন্তু ওই সময় যদি আবার কেউ বেশ কিছু টাকা আমি পেতাম একজন কাছে, আমার কাছে দিল, যার সাথে কিন্তু আমার ওইখানে কিন্তু সামর্থ্য বেড়ে পড়লো, তখন কিন্তু মনে আমি যাই এই টাকাটা মোটে পাচ্ছিলাম না, তো পাই গেছে কিছু, যাই ইলিশ মাছ কিনে যাই, তখন কিন্তু এইটা কার্যকারী হবে না। তো আমরা এই যে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করবো এবার। তাহলে চাহিদা বিধি বলতে আমরা বুঝলাম যে দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে, এরকম এই অবস্থাকে বলা হয় চাহিদা বিধি। তো এবার আমরা চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করব। চাহিদা সূচি আমরা এখানে একটা চাহিদা সূচি দেই,
চাহিদা সূচি শব্দ বাণী চাহিদা সূচি একটা মনে করো আমি এরকম রাখি, তোমরা খেয়াল করে দিকে। তো এই প্রতি একক দ্রব্যের দাম, প্রতি একক দ্রব্যের দাম, একক দ্রব্যের দাম টাকায়, আর হলো কি চাহিদার পরিমাণ একক। একক। তো এবার দেখো 8 টাকা 6 টাকা 4 টাকা 8 টাকা 6 টাকা 4 টাকা 2 টাকা। এবার এখানে দেওয়া আছে 4 8 12 16। এখানে একটা চাহিদা সূচি দেওয়া আছে, দেখো যে প্রতি একক দ্রব্যের দাম টাকায়, এটা বইতে আছে, তোমরা 33 পৃষ্ঠা রাখবা তোমাদের বইতে, যে 8 টাকা একটি দ্রব্যের দাম যদি 8 টাকা হয় তো চাহিদার একক পরিমাণ হবে 4 একক। এখানে জিনিসটার দাম যখন বাড়ছে, এই কমছে, 6 টাকা হচ্ছে, তখন চাহিদার একক দেখো এখানে 8 একক হচ্ছে এখানে চাহিদা। আর দাম আরেকটু কমে যখন 4 টাকায় যাচ্ছে, দেখো এখানে 12 একক। আর দাম যখন 2 টাকা হয়েছে তখন এখানে 16 একক। তো আমরা এটাকে একটা সাজিয়ে থাকবো যে চাহিদা সূচি। আসলে চাহিদা সূচি আঁকার আগে আমরা চাহিদা সূচি কি, কাকে বলে, এটা আমাদের একটু ধারণা থাকা দরকার। জানি যে দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, আবার দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। এই ধারণাটি যখন সূচির মাধ্যমে প্রকাশ করা হয়, দাম বাড়লে চাহিদা কমে, আবার দাম কমছে চাহিদা বাড়ছে। এটিকে যখন আমরা একটা সূচির মাধ্যমে দেখাবো তখন তাকে বলা হচ্ছে যে চাহিদা সূচি। এটা একটা সূচি। এই চাহিদা সূচি থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করব। এখানে সূচি দেখলে আমরা বুঝতে পারছি যে কি, যখন এই একটা দ্রব্যের দাম আছে 2 টাকা, তাহলে দেখো চাহিদার পরিমাণ 16 একক। দাম যখন বাড়ছে 4 টাকা হয়েছে, একটু কমছে 12। যখন 6 টাকা হয়েছে আরেকটু কমছে, যখন 8 টাকা হয়েছে দাম বেড়ে, তখন আরো কমে 4 একক গেছে। তাহলে দাম বাড়লে যে চাহিদা কমে আর দাম কমলে যে চাহিদা বাড়ে, একটি যে সূচির মাধ্যমে দেখানো হয় এটা হচ্ছে চাহিদা সূচি। আর এই চাহিদা সূচি থেকে যে রেখা অঙ্কন করবো আমরা, এটাকে বলা হচ্ছে চাহিদা রেখা। এবার আমরা এরকম ওয়াই এক্স অক্ষ 0। এবার দেখো আমরা এভাবে প্রথমে মনে করো এই দাম এদিকে দিই, এক 2 3 4 5 6 7 8 9 10 এরকম থাক। 2 2 4 6 8 10। এখানে খেয়াল করবা যে এখানে দাম, দ্রব্যের দাম, দ্রব্যের দাম, এখানে চাহিদা, চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ। তো যখন দেখা যাচ্ছে যে আমাদের এভাবে যখন 2 টাকা, যখন দ্রব্যের প্রথমেই ধরো 8 টাকা, যখন একটা দ্রব্যের দাম ছিল, যখন চাহিদা ছিল
2 4 এইভাবে একটা লাইন দিই প্রথমে। দেখো যখন 8 টাকা যখন হচ্ছে আমরা এভাবে হয়, এই যখন 6 টাকা হচ্ছে আরেকটু বাড়লো, 2 টাকা হচ্ছে। দেখো ও এখানে দেখতে পারবে যে যখন দ্রব্যের দাম, আমরা এইভাবে যদি ছবিটা আঁকি দেখতে অবশ্যই একটু খারাপ দেখা যাচ্ছে, আমরা যদি কাছাকাছি দিই দাগটাকে এইভাবে এরকম একটা দাগ দিতে, যে দ্রব্যের দাম যখন এখানে এই 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 একটি দ্রব্যের দাম যখন 8 টাকা হচ্ছে তখন চাহিদা এখানে যাচ্ছে 2 4 4। তারপর কি যখন দাম কমছে 6 টাকা তখন চাহিদা একটু বাড়ছে 8, আর একটু কমে যখন 4 হয়েছে এখানে দেখো আর একটু বেড়ে গেছে 12, আরো কমে যখন 2 টাকা হয়েছে তখন দেখো এখানে 16। তার মানে যখন দাম বাড়ছে চাহিদা কমছে, আর দাম কম যখন একটু কমছে চাহিদা একটু বাড়ছে, দাম আরো কমেছে চাহিদা আরো বেড়ে গেছে। অর্থাৎ দাম কমলে চাহিদা বাড়ে আর দাম বাড়লে চাহিদা কমে। তো এটা হলো এই কারণে আমাদের এই যে চাহিদা রেখা এটা হচ্ছে ডান দিকে নিম্নগামী হয়। তো ঠিক আছে, আমরা এবার এই যে আমাদের চাহিদা শুরু থেকে চাহিদা রেখা অঙ্কন করা হলো, এই রেখা হলো ডি ডি ড্যাশ, ডি আর ডি ড্যাশ, এর একটা চাহিদা রেখা যে এটা ডান দিকে নিম্নগামী হয়েছে। তাহলে আমরা যে এখানে ঠিক যখন গ্রাফটি পরে তোমরা এটা করবে তবে তার স্কোয়ার মাপ ছিল, মাপ থাকবে, খুব সহজে সুন্দরভাবে দেখতে পাবো জিনিসটা। তো আমরা এই রেখা থেকে বুঝলাম যে মনে করো এই 8 টাকায় যে এই বিন্দুটা হলো আমাদের তখন দাম হলো যে কিউ, কিউ বলতে কিউ আর এস টি, এই কিউ বিন্দুটা হলো এই 8 টাকা দামে এই চাহিদার পরিমাণ এই কিউ। 6 টাকা যখন দাম তখন চাহিদার পরিমাণ যে বিন্দুতে আসলো আর বিন্দুতে, 4 টাকায় এস বিন্দুতে টি বিন্দু, এটাকে আমরা কিউ আর এস টি যোগ করলে আমাদের ডি ডি ড্যাশ এর একটা রেখা হলো, এটা হলো চাহিদা রেখা। তো আমরা এবার বাজার চাহিদা রেখা কি আমরা একটু দেখব। বাজার চাহিদা বলতে আসলে বাজারে তো বিভিন্ন লোক বাজার করতে যায়, তোমরা জানো বাজারে ক্রেতা বিভিন্ন ধরনের ক্রেতা থাকে না, কোনো কোনো ক্রেতার একটু সামর্থ্য বেশি থাকে, সে দেখা গেল একটু তার একটু ভিন্নতা, আবার কোনো ক্রেতার মনে করো 2 জন ক্রেতার আমরা যদি বাজার দর চিন্তা ভাবনা করি সেখান থেকে আমরা বাজার চাহিদা রেখা আমরা পেয়ে যাব। বাজার চাহিদা রেখা একজন ব্যক্তির চাহিদা শুরু থেকে ব্যক্তিগত চাহিদা রেখা অঙ্কন করা সম্ভব হয়, তেমনি বাজার চাহিদা রেখার অঙ্কন করা সম্ভব বাজারে নির্দিষ্ট দামে সব ভোক্তার ব্যক্তিগত ও ভিন্ন ভিন্ন পরিমাণ চাহিদা সমষ্টিকে বলা হয় বাজার চাহিদা। তাহলে বাজার চাহিদা বলতে বাজারে আরো লোকজন আছে, ক্রেতারা আছে, তাদের যে চাহিদা এই চাহিদাকে কনসেন্ট্রেট করে মিলাইয়া যখন আমরা অঙ্কন করবো রেখা সেটা হচ্ছে বাজার চাহিদা রেখা হবে। তাহলে মনে করো যে আমরা বোঝার সুবিধার্থে ধরে নেব একটি বাজারে ভোক্তার সংখ্যা হলে যদি হলো 2 জন, যে কথা বলেছিলাম যে একজনটি বেশি সামর্থ্য একজন কম সামর্থ্যের লোক বাজারে আছে মনে করো, তা আমরা বোঝার সুবিধার্থে 2 জন ক্রেতার হিসাব দেব বা হিসাব করে আমরা একটা ছবি আঁকবো। এবার দেখো যে
তাহলে বাজার চাহিদা বলতে আমরা বুঝি যে একটি বাজারে ভিন্ন ভিন্ন ক্রেতা বা ভোক্তা তাদের ভিন্ন ভিন্ন পরিমাণ চাহিদার সমষ্টিকে বাজার চাহিদা বলা হয়। আর এই বাজার চাহিদা থেকে আমরা যে রেখা আঁকতে পারে তাকে বাজার চাহিদা রেখা বলে। তো এখানে আমরা ধরে নিই যে দুজন ক্রেতা বা ভোক্তার কথা হিসাব করবো আমরা, তাহলে বাজার চাহিদা সূচি, বাজার চাহিদা সূচি, বাজার চাহিদা সূচি আমরা এখন অঙ্কন করব। তোমরা খুব খেয়াল করবে, খুব সুন্দরভাবে খেয়াল করবে। একটা হলো যে দ্রব্যের দাম, দ্রব্যের দাম একটা সিম্পল বিষয় যে দ্রব্যের দাম। এবার প্রথম ভোক্তার চাহিদা, প্রথম ভোক্তার চাহিদা, চাহিদা এটা হচ্ছে মনে করো Q1। হ্যাঁ ঠিক আছে, Q1 এটা কি হবে যে বলছে যে দ্রব্যের একক কুইন্টাল, দ্রব্যের একক কুইন্টাল, কুইন্টাল। আর দ্বিতীয় ভোক্তার চাহিদা, চাহিদা এই Q2, এটাও দ্রব্যের একক কুইন্টাল। বলে হচ্ছে আমাদের এটা একটু ছোট করে দেয়, আমরা একটু বড় করে দেখি। সরি, একটু বড় করে দেখি। হ্যাঁ, এই এখানে এই প্রথম ভোক্তা, প্রথম দ্বিতীয়, এই বাজার, এই দ্রব্যের দাম, দাম এই প্রথম ভোক্তা, প্রথম ভোক্তার চাহিদা, চাহিদা দ্বিতীয় ভোক্তার চাহিদা, আর এখন বাজার চাহিদা, বাজার চাহিদা এটা হচ্ছে Q1, Q2, আর এখানে Q সমান Q1 প্লাস Q2। হ্যাঁ, এখানে একটা কথা লেখা আছে যে দ্রব্যের একক কুইন্টাল, কুইন্টাল একই কথা, একক কুইন্টাল। কেন এটাও তাই, দ্রব্যের একক কুইন্টাল। হ্যাঁ, দ্রব্যের দাম এটা টাকা। তাহলে আমরা এখন দেখব যে বাজার চাহিদা কি। বাজার চাহিদা হলো যে কথা বলেছিলাম যে একটি বাজারে আমরা দুজন ভোক্তার চাহিদা নিয়ে আমরা কথা বলবো বা এই আমাদের সূচিতে আমরা উল্লেখ করব। এক হলো দ্রব্যের দাম, এই দ্রব্যের দামে প্রথম ভোক্তার চাহিদা কতটুকু, দ্বিতীয় ভোক্তার চাহিদা কতটুকু, এবার বাজার চাহিদা কত। এইবার দ্রব্যের দাম আরেকটা দাম আছে, মোট 4টে দাম মনে করো, আমরা 3টে দাম নিয়ে চিন্তা ভাবনা করি। তো এবার মনে কর 3টার দামের কথা বলতে আছে, আমরা 4টে নিতে পারি, অসুবিধা নাই। এখন মনে করো 6 টাকা দামে বইতে আছে, 6 টাকা দামে প্রথম ভোক্তার একক চাহিদার একক হলো 5 কুইন্টাল, 5।
আর দ্বিতীয় যে ভোক্তা ওনার কিন্তু চাহিদা মনে করো এখন হচ্ছে 10 কুইন্টাল। তাহলে আমরা এখানে দেখো যে কিউ 1 আর কিউ 2 আসছে, কিউ 2 হলো 10। তাহলে কিউ সমান কত? এখানে কিউ সমান কিউ 1 প্লাস কিউ 2। তাহলে যে 6 টাকা দামে প্রথম ভোক্তার চাহিদা হলো 5 কুইন্টাল, দ্বিতীয় ভোক্তার চাহিদা হলো 10 কুইন্টাল। তাহলে বাজার চাহিদা কি হবে? কিউ সমান 10 আর 5 15, এখানে আছে 15 কুইন্টাল। ঠিক এবার 4 টাকা দামে প্রথম ভোক্তার চাহিদা, আমরা বলছিলাম দাম কমলে একটু চাহিদা বাড়বে, তা আমরা জানি দাম কমছে চাহিদা বাড়বে, তাহলে এখানে নিশ্চয়ই বাড়ছে, দেখো এখানে 10 আর দ্বিতীয় ভোক্তার এখানে আছে 15 কুইন্টাল। তাহলে বাজার চাহিদা কত হলো? 15 10 25 কুইন্টাল। এবার আরেকটু দাম কমছে 2 টাকা, যখন হচ্ছে 2 টাকা তখন কি হয়েছে যে প্রথম ভোক্তার আরেকটু বাড়ছে চাহিদা 15, এটা নিশ্চয় 20 হবে, 20 একটু বাড়ছে 20। তাহলে বাজার চাহিদা কি হবে? প্রথমটা 15 আর 20 15 35। তাহলে তোমরা এই বিষয়ে একটা জিনিস স্পষ্ট তোমাদের হলো আমার মনে হয়, যে বাজার চাহিদা বলতে এখানে মনে করো এই আরো বক্তা থাকতে পারতো, যদি আর 3জন বক্তা থাকতো, এখানে আরেকজন তৃতীয় বক্তা থাকতো, তাহলে বাজার চাহিদা হতো এই 3টার যোগফল, বাজার চাহিদা এখানে হতো। তাহলে আমরা বোঝার সুবিধার্থে দুইজন বক্তার চাহিদা এখানে লিপিবদ্ধ করেছি। তাহলে বাজার চাহিদা বলতে বোঝা যাচ্ছে যে বক্তারা, যেসব বক্তা ভিন্ন চাহিদা সম্পন্ন বক্তারা, তাদের যে চাহিদা থাকে এই চাহিদার সমষ্টিকে বাজার চাহিদা বলা হয়ে থাকে। তাহলে এখানে স্পষ্ট হয়েছে যে প্রথম 6 টাকা দামে দ্রব্যের দাম 6 টাকা, প্রথম ভোক্তার চাহিদা ছিল 5 কুইন্টাল, দ্বিতীয় ভোক্তার চাহিদা ছিল 10 কুইন্টাল, তাহলে বাজার চাহিদা হলো 15 কুইন্টাল। ঠিক এভাবে দাম কমে 4 টাকা যখন হয়েছে তখন একটু নিশ্চয়ই বাড়ছে, দাম বাড়লে চাহিদা, দাম কমলে চাহিদা বাড়ে। 10 কুইন্টাল যেটা 15 কুইন্টাল, 15 10 25 কুইন্টাল বাজার চাহিদা। তো আরো দাম কমে যখন 2 টাকা কমছে, 2 টাকা হয়েছে, তখন প্রথম ভোক্তার চাহিদা ছিল 15 কুইন্টাল, দ্বিতীয় ভোক্তার চাহিদা ছিল 20 কুইন্টাল, তাহলে বাজার চাহিদা ছিল 20 আর 15 35 কুইন্টাল। এখন আমরা যদি এই তিনটাকে নিয়ে আমরা যদি বাজার চাহিদা আমরা রেখা আঁকতে চাই, এই শুরু থেকে চাহিদা রেখা অঙ্কন করবো ঠিক আগের মতো, যে এর একটা রেখা আঁকবো, এর একটা আঁকবো এবং এর একটা রেখা আমরা আঁকবো। তাহলে আমরা একবার যদি আঁকতে চাই, তো প্রথমটা একটু মুছে দিয়ে দিকে, এই প্রথম ভোক্তার আমরা যে দাম 4 টাকায়, যখন 6 টাকায় 5, আমরা এরকম লিখি 2 4 6, এই 6 টাকায় 6 4 2, এই টাকায় প্রথমটা হচ্ছে যে 4, আমরা 5 টাকার দাম, এদিকে দাম, প্রথম ভোক্তার দাম কত? যে 5 টাকা, তাহলে 5 প্রথম চাহিদা, এখানে যে চাহিদা 5 প্রথম, তাহলে এরকম 6 টাকা যখন হয়েছে তখন হলো এর চাহিদা। তো আমরা এরকম দিতে পারি 5 দাম, তাহলে 6 টাকায় তারিখ ছিল
চাহিদা 5, 4 টাকা যখন হয়েছে 10, 2 টাকা যখন হয়েছে তাহলে 15। তাহলে দেখো যে এখানে চাহিদা যে 6 টাকা হলে 5 কুইন্টাল ছিল প্রথম বক্তার, যখন দাম পৌঁছে 4 টাকা হয়েছে তাহলে প্রথম বক্তার 10 কুইন্টাল এখানে তার ডিমান্ড ছিল, চাহিদা। তারপরে এখানে 2 যখন দাম কমছে তখন তার 15 কুইন্টাল। এই এবার দেখো দ্বিতীয় ভোক্তার ক্ষেত্রে কি হয়, এটাকে যদি আমরা এবার রান করি, যে এটা 0 এই এক্স ওয়াই, 0 এক্স ওয়াই, এটা হচ্ছে দাম। আর দ্বিতীয় ভোক্তা এখানে কিন্তু চাহিদা এদিকেও চাহিদা। তাহলে এবার 2, 4, 6, 6, 4, 2, দেখো কি হচ্ছে যে 10 কুইন্টাল। তো এখানে একটু ফাঁকা, এই 10 কুইন্টাল আর হলো এই 10, 10, 15, 20, 10, 15, 20। দেখো এখানে তো আবার এটাকে D1, D2, D1, D2, D ড্যাশ, D1, D ড্যাশ, D1, D1 ড্যাশ, D ড্যাশ, D1 ড্যাশ, আচ্ছা D1, D2 ড্যাশ, D, এটা কি হচ্ছে এখানে D2, D2, D2 ড্যাশ। তো এখানে দ্বিতীয় ভোক্তার ক্ষেত্রে দেখো যে যখন 6 টাকা দামে তার চাহিদা ছিল 10 কুইন্টাল, 4 টাকা দামে ছিল 15 কুইন্টাল, আর 2 টাকা দামে ছিল 20 কুইন্টাল। এইবার তাহলে প্রথম ভোক্তার একটা, দ্বিতীয় ভোক্তার চাহিদা সূচিটা এরকম হলো। এইবার বাজার চাহিদা সূচিটা আমরা দেখবো কি হবে জানো, একটু দূরে সরে, যে এর থেকে আর একটু বেশি দূরে যাবে। 2, 4, 6, 6, 4, 2, দাম, চাহিদা, বাজার চাহিদা। এটি হলো যে কি হলো এখানে যে 15, 25, 35, 15, 25 আর 35। তো এখানে কি হলো যে ডি 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 ড্যাশ। তো আমরা এখানে আসি RST। মূলত আমাদের উদ্দেশ্য ছিল এখন যে বাজার চাহিদা অঙ্কন করার কথা ছিল আমাদের, যে কথা বলেছিলাম যে বাজারে দুজন ভোক্তার একই নির্দিষ্ট দাম, একই দামে দুজন ভোক্তার, এগুলো কিন্তু সামর্থ্যের উপর নির্ভর করে। সামর্থ্য রুচি হিসাবে যে চাহিদা বলেছিলাম 3টে শর্ত থাকবে, সেই শর্তের উপর ভিত্তি করে এই দ্বিতীয় ভোক্তার একটু চাহিদা একটু বেশি আছে, প্রথম ভোক্তা একটু কম ছিল, তার সাথে দ্বিতীয় ভোক্তা বেশি। আর যদি তৃতীয় একটা ভোক্তা থাকতো, তৃতীয় একজন থাকতো, তাহলে তার আর একটু হয়তো বা বেশি হতে পারতো। তিনটাকে আমরা কনসিডার করে যোগ করে আমরা বাজার চাহিদা অঙ্কন করতে পারতাম। তো এখানে দেখো খেয়াল করবে যে প্রথম ভোক্তার আমরা চাহিদা সূচি এঁকেছি, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করেছি। দ্বিতীয় ভোক্তার চাহিদা সূচি, এই যে দাম, এই চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করেছি। এইবার এই দুইজন ভোক্তার যে কিউ সমান Q1 প্লাস Q2, এই যে টোটাল দুজনের যোগফল করে এটাকে আমরা এই যে তার একটা চাহিদা, এই সূত্র থেকে চাহিদা রেখা অঙ্কন করছি। তাহলে আমাদের যে 6 টাকা দামে
এই বাজার চাহিদা ছিল যে 15 কুইন্টাল, দেখো এখানে 15 কুইন্টাল, এই আর বিন্দু হয়েছে এখানে। আর দাম কমে যখন 4 টাকা ছিল তখন দেখছিলাম 25 কুইন্টাল, এই 25 এস বিন্দু। আর আরও দাম কমে যখন 2 টাকা হয়েছিল তখন দেখেছিলাম যে এখানে এই টি বিন্দুতে 35 টাকা, 35 কুইন্টাল ছিল চাহিদা, সেটা আমরা টি বিন্দুকে নির্দেশ করেছে। এখন আর এস টি কে যোগ করলে ডি এবং ডি ড্যাশ এই রেখাটা পেলাম, তাহলে যোগ করে চাহিদা রেখা অঙ্কন করি, এটি বাজার চাহিদা রেখা হিসেবে পরিচিত। তাহলে আমাদের এখানে বাজার চাহিদা পেলাম যে ডি ডি ড্যাশ, তাহলে এটা বাজার চাহিদা রেখা হিসেবে পরিচিত। তার মানে সহজ কথা হলো যে এই চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করবে প্রথম ব্যক্তি, দ্বিতীয়টা চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করলে, আর এই দুটো যোগফল যোগ করে যে বাজার চাহিদা হলো, এই বাজার চাহিদা থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করবে। এই রেখাটাই হলো বাজার চাহিদা রেখা। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। আর তোমরা তোমাদের বই থেকে 35 35 পৃষ্ঠা এটা একটু ভালো করে পড়বা, পড়লে তোমরা ক্লিয়ার হতে পারবে যে জিনিসটা, যে বাজার চাহিদা কি। আমরা বলেছিলাম চাহিদা অবশ্যই 3টে শর্ত থাকতে হবে অর্থনীতিতে, এই 3টে শর্ত না হলে চাহিদা হবে না। সামর্থ্য থাকতে হবে, অথবা ইচ্ছা থাকতে হবে, এবং দ্রব্যটি পাওয়ারও ইচ্ছা থাকতে হবে। এই আর হলো সেখান থেকে চাহিদা হলো, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করলাম। তারপর হলো বাজার চাহিদা কি, বাজার চাহিদা থেকে বাজার চাহিদা রেখা আমরা অঙ্কন করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা একটু অন্য একটা বিষয় যাব, সেটা হলো যোগান। যোগান নিয়ে আমরা একটা আলোচনা করব। যোগান কি? যোগান সাপ্লাই। যোগান অর্থ হচ্ছে কি, এখানে যোগান এর ইংরেজি কথা হলো সাপ্লাই, আর চাহিদা এর ইংরেজি হলো ডিমান্ড। তো যোগান কি আমরা একটু আলোচনা করি। আসলে আমরা দেখি অনেক সময় বাজারে অনেক দ্রব্য, অনেক দোকানে অনেক মাল সাজানো 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 আছে, বা অনেক গোডাউনে অনেক মাল আছে, যে দোকানে অনেক গোডাউন ভর্তি ভর্তি আছে বা দোকানে আছে, কিন্তু আমরা কিন্তু একে যোগান বলতে পারি না। যোগান হতে হলে, যোগান অর্থ হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক, যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক, একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক তাকে আমরা যোগান বলতে পারি। তাহলে যোগান হতে হলে অবশ্যই দাম থাকতে হবে, সময় থাকতে হবে, এবং নির্দিষ্ট যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে প্রস্তুত বা ইচ্ছুক সেটি হবে যোগান। তো দেখি তোমাদের বইয়ের ভাষায় কি লাগছে। হ্যাঁ, বাজারে গেলে আমরা দেখব বিক্রয়ের জন্য বিভিন্ন দ্রব্য নিয়ে বিক্রেতাগণ দোকান সাজিয়ে রেখেছেন, তবে আমরা এটাকে যোগান বা সরবরাহ বলবো না। অর্থনীতিতে যোগান বলতে একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক তাকে যোগান বলে। হ্যাঁ, যে কথা বলেছিলাম, একটি নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা যে পরিমাণ এবং একটি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক তাকে যোগান বলে। উল্লেখ্য, একটি দ্রব্য একটি নির্দিষ্ট সময় ও একটি নির্দিষ্ট দাম এখানে বিবেচ্য। একটি দ্রব্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট দাম, তাহলে এখানে একটি দ্রব্য একটি নির্দিষ্ট সময় একটি দ্রব্য নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দাম,
নির্দিষ্ট দাম। মানে তিনটে জিনিস এখানে কাজ করছে। একটি দ্রব্য, নির্দিষ্ট দ্রব্য, একটি দ্রব্য, কোন একটি দ্রব্য একটি নির্দিষ্ট সময় এবং একটি নির্দিষ্ট দামে যখন বিক্রয় করতে ইচ্ছুক হবে বা ইচ্ছা করতে চাবে, ইচ্ছা করবে বা বিক্রয় করার জন্য বাজারে নেবে যখন, তখন তাকে বলা হচ্ছে যে যোগান। অতএব উৎপাদক বা বিক্রেতা বিভিন্ন দামে দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তাকে অর্থনীতিতে যোগান বলে। অর্থাৎ যোগান বলতে একজন বিক্রেতা একটি নির্দিষ্ট দামে এবং নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক বা রাজি তাকে অর্থনীতিতে যোগান বা সাপ্লাই বলে। তো আশা করি তোমরা যোগান বা সাপ্লাই কি বুঝছো। একটি নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক, যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক। আবার খেয়াল করো, যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক তাকে যোগান বলে। যোগান বিধি। তো আমরা এবার একটু যাই, যোগান বিধি কি। যেমন যোগান বিধি তোমরা একটু মনে করো, চাহিদা বিধি কি ছিল? চাহিদা বিধি ছিল একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে, আমরা ওটা দরকার নেই। চাহিদা বিধি ছিল হচ্ছে দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে, এটা হলো যোগান বিধি। এটা চাহিদা বিধি, চাহিদা বিধি। আর যোগান বিধি হলো দাম বাড়লে যোগান বাড়ে আর দাম কমলে যোগান কমে। তার মানে হলো দাম যখন বাড়ে তাহলে বিক্রেতা সে দ্রব্য বিক্রয় করতে রাজি হয়, যখন দাম কমে তাহলে দ্রব্য নিশ্চয়ই বিক্রি করতে চাইবে না। তো চাহিদা বিধি আর যোগান বিধি এই দুটো কিন্তু ভিন্ন জিনিস। দাম আর চাহিদা বিধিতে আছে দাম ও চাহিদার সম্পর্ক বিপরীতমুখী, আর যোগান বিধিতে হলো হচ্ছে দাম আর যোগান এটা আছে সমমুখী। অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, এটা সমমুখী। এরকম চিহ্ন আছে, এরকম দেখবো বইতে অনেক সময় লেখা আছে দাম যদি বাড়ে তো যোগান বাড়ে, আবার দাম যদি কমে তো যোগান কমে। এরকম একটা চিহ্ন বইতে তোমাদের আছে, তোমার দেখবে। দাম বাড়লে যোগান বাড়ছে, দাম কমলে যোগান কমছে। দেখ গ্রামে বলে যে আসলে তোমরা শহরে যারা আছো এরা এই কেনা বেচা বেশি ভালো বোঝে না। গ্রামে আছে অনেকে ধান আছে, বেশ বাজারে ঘরে ধান আছে, তো দাম কম, তখন বলে যে দূর ধানের দাম সামনে কি দেওয়া বইয়ে বাজারে নিয়ে যাবে, ও নিয়ে খরচ উঠবে না, থাকে এখন আর বিক্রি করবো না, থাক। এরকম মানে গেও ভাষায় বলে। আর যখন দাম বেড়ে যায় তখন বলছে ঠিক আছে, হ্যাঁ দাম বাড়ছে নিয়ে যাই, যা আছে বিশেষ বিক্রি করে, সামনে তো আবার দাম পেয়ে যাবো, ফসল আসতে খাবারের জন্য কিছু রেখে দিয়ে যা খরচ রেখে দিই আর সব বিক্রি করে দিই, তখন অনেক দাম হয়েছে। তার মানে হলো যে এখানে দাম ও যোগানের সম্পর্ক হচ্ছে সমমুখী।
এটাকে বলা হচ্ছে যে দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, এটাই হচ্ছে যোগান বিধি। এবার আমরা যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করব। তো যোগান বিধি আমরা বৈশাখে একটু মিলাই পড়ে দেখি। আমরা প্রতিনিয়ত বাজারে জিনিসপত্র ক্রয় বিক্রয় করে থাকি। একজন বিক্রেতা কখন তার দ্রব্যটি বিক্রয় করতে আগ্রহী হবেন? অবশ্যই ওই দ্রব্যের দাম যখন বাজারে সবচেয়ে বেশি, তখনই একজন বিক্রেতা তার পণ্য বিক্রয় করতে চাইবেন। ধরি আলুর কেজি যখন 15 টাকা, তখন বিক্রেতা 2 কুইন্টাল আলু বিক্রি করে। দাম বেড়ে 20 টাকা হলে বিক্রেতা বেশি পরিমাণে আলু সরবরাহ করতে চায়। মনে করি তখন সরবরাহ হবে 30 কুইন্টাল। অর্থাৎ দ্রব্যের দাম বৃদ্ধির সাথে যোগানের পরিমাণ বাড়ে এবং দাম কমার সাথে সাথে যোগানের পরিমাণ কমে। অতএব দাম ও যোগানের সম্পর্ক সমমুখী। দাম যেদিকে পরিবর্তিত হবে, যোগানও সেদিকে পরিবর্তিত হয়। অর্থাৎ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, যেমন উপকরণের দাম ও প্রযুক্তি স্থির, স্বাভাবিক সময় বিবেচিত, দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম কমলে যোগানের পরিমাণ হ্রাস পায়। অর্থাৎ দামের সঙ্গে যোগানের এরূপ প্রত্যক্ষ সম্পর্ককে যোগান বিধি বলে। তারপরে মূল কথা হলো যে দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। দাম ও যোগানের সম্পর্ক সমমুখী। যে দিকে যাবে, দাম বাড়ছে যোগানও বাড়ছে, দাম কমছে যোগানও কমছে। তারপরে একই দিকে, যেমন দাম আর চাহিদা ছিল, দাম যখন বাড়ছে চাহিদা কম, আর দাম যখন কমছে তো চাহিদা বেড়ে যাচ্ছে। এটা ছিল বিপরীতমুখী। দাম ও চাহিদা এর সম্পর্ক বিপরীতমুখী, আর দাম ও যোগানের সম্পর্ক সমমুখী। ওকে, যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন। যোগান সূচি, এখন তোমরা একটা যোগান সূচি দেখো। যোগান সূচি দেখো যে যোগান সূচি যোগান সূচি যোগান সূচি যোগান সূচি দেখো কি, যে প্রতি একক দ্রব্যের দাম, প্রতি একক দ্রব্যের দাম টাকায়, যোগানের পরিমাণ কুইন্টাল, যোগানের পরিমাণ কুইন্টাল। এবার তো আমরা একটু দেখি, খেয়াল করো যে 10 টাকায় যোগানের পরিমাণ, এখানে 10 টাকা, এই আমরা দাগ দিয়ে রাখি 10 টাকা। 10 টাকায় একটা দ্রব্য যোগানের পরিমাণ, এখানে দেখবা যে 10 কুইন্টাল। 10 কুইন্টাল লেখা আছে, 10 টাকায় 10 কুইন্টাল। এবার 20 টাকা, যখন 20 টাকা হচ্ছে যোগানের পরিমাণ একটু বাড়ছে 20 কুইন্টাল। 30 টাকা হলে, ধরে না এটা ধরা 30 কুইন্টাল, 40 টাকা যখন হচ্ছে 40 কুইন্টাল। 40 কুইন্টাল, কুইন্টাল লেখা আছে কুইন্টাল, টাকা লেখা আছে টাকায়। আমরা এবার এটা হচ্ছে কি যোগান সূচি। তাহলে যোগান, যে দাম বাড়লে যোগান বাড়ে আর দাম কমলে যোগান কমে। এখানে স্পষ্ট দেখছো যে 30 টাকা দামে যে যোগান ছিল 30 কুইন্টাল, যখন দাম বাড়ছে 40 টাকা হচ্ছে, সেখানে 40 কুইন্টাল হয়েছে। তারপরে এখানে দাম বাড়ছে, যোগান বাড়ছে, বেড়েছে। আবার এই 30 টাকা থেকে যখন দাম কমছে 20 টাকা যখন হয়েছে, দেখো যোগান এখান থেকে কমে 20 কুইন্টাল হয়ে গেছে, মানে 10 কুইন্টাল যোগান এখানে কমে গেছে। মানে বিক্রেতা, সাপ্লায়ার এটা বিক্রি করতে রাজি দেয়, এটা কম গেছে। তাহলে এইটা কি, এই যে বিষয়টা, দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে
যোগান কমবে। এটা যে সূচির মাধ্যমে একটা চার্টের মাধ্যমে আমরা উপস্থাপন করেছি, করাকে বলা হয়েছে যোগান সূচি। এবার আমরা এই যোগান সূচি থেকে আমরা একটা যোগান রেখা অঙ্কন করবো। যেমন চাহিদা সূচি থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করেছিলাম। তো এবার আমরা যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করব। দেখি এই যে যোগান রেখাটা যে কোন দিকে যায়। আমরা চাহিদা রেখে দেখছিলাম যে ডান দিকে নিম্নগামী, আর যোগান রেখাটা কোন দিকে যায় আমরা এটা দেখি। এই নাই এক্স, এখানে দ্রব্যের দাম, যোগান, যোগানের পরিমাণ। এবার মনে করো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45। 5, 10, আমরা এভাবে 10, 20, 30, 40। এবার 10 এভাবে লিখি যে এখানে দাম যখন কি ছিল মনে করো, দাম 10 ছিল, যোগানো 10, এরকমটা বলেছিল 10, 20, 30, 40। দেখি আমরা লিখছি। তারপর দেখো আমরা এটা পরে দেবো, এরকম একটা চিত্র হবে, তোমরা দেখতে পারবে। তো আমরা এটাকে পরে মিলাই দেবো, যেহেতু গ্রাফ পেপার না তো আমাদের, আঁকার সময় ছোট ছোট অনেক সময় ছোট বড় হয়ে যায়। তো দেখো যে এখানে 10 যখন দাম ছিল 10 টাকা, তখন যোগান ছিল 10। যখন 20 হয়েছে দেখবো যোগান এখান থেকে 20। 30 হয়েছিল তখন যোগান 30। আবার যখন 40 যোগানের পরিমাণও 40। তারপর দেখো এখানে যে এই একটা বিন্দু ছিল, যে এই এ বি সি ডি আর এস ড্যাশ, এখানে এস ড্যাশ। তো একটু জিনিসটা বোঝাই দিই তোমাদের, খেয়াল করো যে এই এক্স অক্ষে যোগানের পরিমাণ এবং ওয়াই অক্ষে দ্রব্যের দাম। এখানে দেখো 10 টাকা যখন কোন দ্রব্যের দাম ছিল তখন যোগানের পরিমাণ ছিল 10, অর্থাৎ এই বিন্দুটা ছিল এ। আর 20 টাকা যখন দাম বাড়ছে যোগানের পরিমাণও বেড়ে 20 হয়েছে, বিন্দুটা হয়েছে এখানে বি বিন্দু। 30 টাকা যখন ছিল, 30 টাকা জড় 30, এটা 31 এর মতো মনে হচ্ছে, আসলে এটা 31 নয় 30। এটা হচ্ছে সি বিন্দু, বোর্ডের সমস্যা। হ্যাঁ, সি বিন্দু। তারপর দাম আরো বেড়ে যখন 40 টাকা হয়েছে, তো যোগানের পরিমাণ ছিল 40 কুইন্টাল। মানে এই বিন্দুটা ডিকে নির্দেশ করছে। আমরা এবার এ বি সি এবং ডি কে যোগ করে দেবো, দেওয়ার পর তাহলে আমাদের এস এবং এক্স যে ড্যাশ আমরা বলি এক্স প্রাইম বলে, তো এক্স প্রাইম এটা হলো আমাদের যে যোগান রেখা। তো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে যোগান রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী। আর চাহিদা রেখা ছিল কি একটু মনে করিয়ে দেয়, আমরা স্মরণ করে নেই। চাহিদা রেখা ছিল ডান দিকে নিম্নগামী, আর যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী, এই পার্থক্য। তারপরে হলো যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দাম যখন বাড়ছে যোগান বাড়ছে, দাম কমলে যোগান কমছে, অর্থাৎ দাম ও যোগানের সম্পর্ক সমমুখী। আর দাম ও চাহিদার সম্পর্ক বিপরীতমুখী, যার কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী আর যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। তো এবার আমরা সেই কথা বলি যে বাজার যোগান কি আর বাজার যোগান রেখা কি। তোমরা একটু খেয়াল করবা, কিন্তু
পরীক্ষায় যখন প্রশ্নকর্তারা প্রশ্ন করেন তখন এই সিম্পল বিষয়গুলো দিয়ে দেয়, কিন্তু তোমরা অনেকে খেয়াল করো না যে ওটা কি ঝামেলা, কোনটা কি, যার কারণে এইগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারো না করার কারণে তোমরা নাম্বার কম পেয়ে যাও। এগুলো কিন্তু খুব ইজি, এবং এতে নাম্বার, পুরো নাম্বার, ভালো নাম্বার দিবে এক্সামিনাররা, এগুলো একটু খেয়াল করবা। এবার আমরা ঠিক যেমন বাজার চাহিদা দেখেছিলাম, চাহিদা রেখা, বাজার চাহিদা রেখা অঙ্কন করেছিলাম, আমরা এবার বাজার যোগান রেখা কি বা যোগান কি, বাজার যোগান রেখা আমরা অঙ্কন করবো, এবং আরেকটা আজকে ভারসাম্য দাম নির্ধারণ, এটা করে আমরা শেষ করবো ইনশাআল্লাহ আজকে ক্লাস। তো এবার বাজার যোগান কি? বাজার যোগান হলো এটি নির্দিষ্ট সময় বিভিন্ন বিভিন্ন সাপ্লায়ার বিভিন্ন রকম দ্রব্য বাজারজাত করতে বা বিক্রয় করতে ইচ্ছা পোষণ করে বা ইচ্ছুক হয়। একজন সাপ্লায়ার বলছে যে আমি এই দামে এই কয় কুইন্টাল বিক্রি করবো, আরেকজন সাপ্লায়ার যিনি যোগান দেবেন, বাজার বিক্রয় করবেন, যে সে আছে না আমি তার চেয়ে একটু বেশি বিক্রয় করবো। তাহলে এই দুটোকে যোগ করে আমরা বাজার যোগান সূচি বের করব। তাহলে যে বিভিন্ন একটি নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে বিভিন্ন সাপ্লায়ার, বিভিন্ন বিক্রেতা যে ভিন্ন ভিন্ন দ্রব্য বিক্রয় করতে চায়, বা যে কোয়ান্টিটি, যে পরিমাণ, এর সমষ্টিকে বাজার যোগান বলে। তো দেখি বইতে তোমাদের কি লেখা আছে। আচ্ছা, বাজার যোগান একটি নির্দিষ্ট সময় একজন বিক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ দ্রব্যের যোগান দেয় তাকে ব্যক্তিগত যোগান বলে। অন্যদিকে কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন দামে বাজারের সব বিক্রেতা যে পরিমাণ দ্রব্য যোগান দেয় তাকে বাজার যোগান বলে। সব বিক্রেতার ব্যক্তিগত যোগান সূচি যোগ করে বাজার যোগান রেখা বাজার যোগান বলা হয়। যেমন বলছিলাম এখানে আমরা একজন বিক্রেতার বলেছিলাম, এরকম সব বিক্রেতা, তা সব বিক্রেতা আমরা না করে আমরা দুইজন বিক্রেতার হিসাবটা আমরা করবো, তাহলে জিনিসটা বুঝতে সহজ হবে। এবং বাজার যোগান সূচি, বাজার যোগান সূচি, ঠিক আছে। তাই একই রকম এই 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 দাম, এই হলো প্রথম বিক্রেতা, দ্বিতীয় বিক্রেতা, এই বাজার, এই প্রথম বিক্রেতা, দ্বিতীয় বিক্রেতা, এটা বাজার, বাজার যোগান, বিক্রেতার যোগান, বিক্রেতার যোগান এভাবে লিখি। হ্যাঁ, ঠিক আছে। এটা দর, দ্রব্যের দাম, দ্রব্যের দাম টাকায়, এটা যোগান কুইন্টাল, এটাও কুইন্টাল, এটা হচ্ছে S2 S1, তাহলে এটাও কুইন্টালে S সমান S1 প্লাস S2। এখানে একটি বিষয় তোমরা খেয়াল করবো যে দ্রব্যের দাম টাকায় দামে প্রথম বিক্রেতা যোগান দিতে চায় কত কুইন্টাল, দ্বিতীয় বিক্রেতায় কত কুইন্টাল যোগান দেয়, এবং বাজার যোগানটা কি হয় এখানে স্পষ্ট, এই দুটার যোগফল। তো আমরা বিভিন্ন দামে লিখি এক, হ্যাঁ, তবে যারা লাইভে আসো আমার সাথে, যারা আমার সাথে আসো, সঙ্গে আসো, তোমরা খুব খেয়াল করো, এবং যেখানে বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবে। এখন এই মুহূর্তে যদি না করো তাহলে এই নাম্বারে আমার 01719266069 এই নাম্বারে ফোন করবে, তো তোমরা আরও ভালো করে তোমাদের বুঝিয়ে দিব। এবার দেখো যে দ্রব্যের দাম টাকায় প্রথম বিক্রেতার যোগান, দ্বিতীয় বিক্রেতার যোগান এবং বাজার যোগান কি 10 টাকা দামে, 10 টাকা দামে 10 টাকা। প্রথম বিক্রেতা 100 কুইন্টাল
বিক্রি করতে চাই, দ্বিতীয় বিক্রেতা চায় আছে 50 কুইন্টাল, তাহলে বাজার কি 100 যোগ 50, তাহলে 100, বাজার যোগান 150 কুইন্টাল। এইবার 20 টাকার দাম যখন হয়েছে, তো কি হলো, বা এখানে 15 টাকা, 15 দিয়ে আছে 15 টাকা, এটাই লিখি 15 টাকা। তো 150 কুইন্টাল 75 কুইন্টাল, তাহলে কত হলো 225, তাই তো? হ্যাঁ, এবার 20 টাকা দামে যখন 20 টাকা হচ্ছে, তো প্রথম বিক্রেতা 200 কুইন্টাল, এমনি করে 100 কুইন্টাল, তাই তো? হ্যাঁ, তাহলে এই তিনটা দিয়েই আমরা কাজ করি। তো দেখো এখানে স্পষ্ট লেখা আছে দ্রব্যের দাম টাকায়, 10 টাকা যখন দাম, প্রথম বিক্রেতা 100 কেজি বা সাপ্লায়ার 100 কেজি বিক্রি করতে, 100 কুইন্টাল বিক্রয় করতে রাজি, দ্বিতীয় বিক্রেতা 50 কুইন্টাল, তাই বাজার হলো, বাজার যোগান 150 কুইন্টাল। যখন দাম একটু বাড়ছে, 15 টাকা হচ্ছে, তাহলে কি হবে তুমি বলো তো? এই দাম বাড়ছে, তাহলে যোগান একটু বাড়বে। দেখো 100 থেকে 150, 50 ছিল সেখানে 75, 225। আরেকটু দাম বাড়ছে, 20 টাকা হয়েছে যদি পার কিলো বা যা হোক কুইন্টাল, 20 টাকা যখন হয়েছে, তখন প্রথম বিক্রেতা আরেকটু বাড়িয়ে দিয়েছে, দ্বিতীয় বিক্রেতা আরে একটু বাড়িয়ে দিয়েছে, বাজার যোগান হয়েছে 300 কুইন্টাল। আমরা এই যে সূচিটা বা চার্ট হলো, এটাকেই বাজার যোগান সূচি বলা হয়। তাহলে বাজার যোগান সূচি বলতে বোঝায় যে একটি নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে ভিন্ন ভিন্ন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক তার সমষ্টিকে বাজার যোগান সূচি বলা হয়, বাজার যোগান বলে। এবং এটা দিয়ে যে সূচির মাধ্যমে দেখানো হয়, এটা হচ্ছে বাজার যোগান সূচি। তার মানে একটি নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময় ভিন্ন ভিন্ন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বাজারে বিক্রয় করতে রাজি হয় বা বিক্রয়ের জন্য প্রস্তুত থাকে বা বিক্রয়ের জন্য বাজারে নেয় বা সরবরাহ করে, তার সমষ্টিকে বাজার যোগান বলে। এবং এই যে সমষ্টি, এটা যে চার্টের আকারে, যে চার্টে বা যে সূচির মাধ্যমে দেখানো হয়, তাকে বাজার যোগান সূচি বলা হয়। তো এবার আমরা এই বাজার যোগান সূচি থেকে আমরা বাজার যোগান রেখা অঙ্কন করব। তো এটা আঁকতে হলে আমাদের এটা থাকলেই ভালো হয়। তো এক্ষেত্রে আমরা একটু উপরে মুছে দেই, এটা মুছলাম। আমরা এটাকে নিয়ে যাই, এই পর্যন্ত রাখি। এই মনে করো এই পর্যন্ত আছে এক্স 0 ওয়াই, দাম যোগান, আচ্ছা প্রথম মানে আছে প্রথম বিক্রেতা। তো দেখি কেমন হয়, যে দাম 10, 15, 20। তো এখানে এই দেখো একটা বিষয়, দেখো খেয়াল করো, 10-এ 100, 10, 15 হচ্ছে, যখন 15 টাকা হয়েছে তখন দেখো 150, আর 20 হলে 200। প্রথম ব্যক্তি। তো এখানে এ বি সি দেওয়া হয়, কিছুই না, আমরা এটার মূল কথা না, মূল কথা হলো আমাদের এইটা। তো একটা রেখা হলো, যে মনে করো S1 প্রাইম, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে এরকম 0, এখানে এক্স এই বিন্দু, এখানে ওয়াই দাম যোগান,
তো এরকম এখানেও এই 50-72 দাম ধরো এই দামের সাথে মিলাই দেব 10, 15, 20 এই 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 ঠিক আছে। তো এটা হলো 50, 75, 100। এটাকে আমরা একটা রেখার সাহায্যে দিই S2 প্রাইম প্রাইম S2 প্রাইম। এটা দ্বিতীয়। এইবার বাজার যোগান, এইটা হলো বাজার যোগান আসবো আমরা, মূল সেই কথাটা আমরা এখানে আসবো ওয়াই এই দাম যোগান মানে বাজার যোগান। দেখো কি হবে যে এই দামে একটু দেখবো যে এটা চেয়ে এটা একটু কাজ দেখেছে, এটা একটু বেশি ভাগা হয়ে যাবে, এরকম একটা চিত্র। এই 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 10, 15, 20 এই হলো সেই এই 150, 225 আর হলো 300। তো এস প্রাইম এ বি সি। তো তোমরা একটু খেয়াল করো এখানে শিক্ষার্থীরা, তোমরা যারা লাইভে আছো ভালো করে দেখো, আর তারপর যারা বইয়ের সাথে মিলায় তোমরা ঠিক করে নেবে। দেখতে একটু অসুন্দর মনে হচ্ছে। এই 10। তো যাই হোক স্কেল দিয়ে আঁকলে তোমরা যখন খাতা আঁকবে সুন্দর করে আঁকবে। তো এখানে কথা হলো যে প্রথম ব্যক্তির যে যোগান রেখা ও দেখলে দ্বিতীয় ব্যক্তির যোগান আর বাজার যোগান এই দুটো যোগ করে দেখো যে যখন 10 টাকা ছিল তখন যোগান ছিল 150 কুইন্টাল, যখন দাম বাড়ি 15 টাকা হয়েছে 225 কুইন্টাল, যখন 20 টাকা হয়েছে 300 কুইন্টাল। তো এখানে 10 টাকা দামে 150 কুইন্টাল সরবরাহ করতে চাই, এর বিন্দুটা হলো এ, মানে এখানে চাহিদার পরিমাণ যোগানের পরিমাণ এ, আর 15 টাকাটা আছে বি, আর 20 টাকা যখন সি। আমরা এই এ বি এবং সি যখন যোগ করব তাহলে এস এবং এস প্রাইম এই হলো আমাদের বাজার যোগান রেখা। তাহলে বাজার যোগান শুরু থেকে আমরা বাজার যোগান রেখা অঙ্কন করলাম। এই বাজার যোগান রেখাও ডান দিকে ঊর্ধ্বগামী, অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। তাহলে আমরা এতক্ষণ আলোচনায় চাহিদা কি, যে দাম চাহিদা রেখা কি বা চাহিদা বিধি কি, বাজার চাহিদা কি, আবার যোগান কি, যোগান রেখা কি, যোগান সূচি কি, বাজার যোগান কি, বাজার যোগান সূচি কি, বাজার যোগান সূচি হতে বাজার যোগান রেখা অঙ্কন, এই পার্টগুলো আমরা শেষ করলাম। তো আশা রাখি তোমরা এগুলো বাসায় ভালো করে দেখবে এবং যখনই পড়বে আমার এই ভিডিও যখন তোমরা দেখবে পরবর্তীতে, তখন অবশ্যই মূল বই সামনে নিয়ে এটাকে এখান থেকে মিলে নেবে, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে। এবার আরেকটা ছোট্ট একটা বিষয় বলে শেষ করবো আমার ক্লাস আজকের মতো। তো সেটা হলো ভারসাম্য দাম। ভারসাম্য দাম নির্ধারণ, ভারসাম্য ব্যালেন্স, যেখানে এমন একটা জায়গায় চাহিদা ও যোগানের পরিমাণ, যে দ্রব্যের দামে এমন একটা দাম যে দামে চাহিদা ও যোগানের পরিমাণ একই হবে, চাহিদাও যা যোগানও ঠিক তাই একই বিদ্যুৎ হবে, একই জায়গায়
সেটা হলো ভারসাম্য দাম। তো আমরা বই থেকে আমরা দেখে নিই, বাজারে একটি সাধারণ দৃশ্য হলো ক্রেতা বিক্রেতার মধ্যে দ্রব্যের দাম নিয়ে দর কষাকষি করা। আসলে এটা সাধারণ বৈশিষ্ট্য, দর কষাকষি। এর মানে কি, যে যে বিক্রেতা চাইবে একটু বেশি দামে বিক্রয় করার জন্য, আর ক্রেতা চাইবে যাতে একটু কম দামে কেনার জন্য। এবার দর কষাকষি করে একটা দর নির্ধারণ হবে। এই ক্রেতা চেষ্টা করে সর্বনিম্ন দামে দ্রব্যটি ক্রয় করতে, যেটা আমি বলেছিলাম একটু আগে। আবার বিক্রেতা চেষ্টা করে সর্বোচ্চ দামে দ্রব্যটি বিক্রয় করতে। ক্রেতা বিক্রেতার দর কষাকষির ফলে এমন একটি দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় হয় যেখানে চাহিদা ও যোগান পরস্পর সমান। তার মানে ওইটা বলছিলাম যে দর কষাকষি করে, যে কথা বলেছিলাম, বিক্রেতা চাইবে একটু বেশি দামে বিক্রি করতে, ক্রেতা চাইবে একটু কম দামে জিনিসটা ক্রয় করতে। তাহলে কি হবে, যে দর কষাকষি করে একটা নির্দিষ্ট এমন একটা ব্যালেন্স মতো এসে এমন জায়গাটা দাম নির্ধারণ হবে, এটা হচ্ছে ভারসাম্য দাম। তো যে দামে দ্রব্যটির চাহিদা যোগান সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। তাহলে ভারসাম্য দাম বলতে আমরা বুঝছি ভারসাম্য দাম, যে দামে দ্রব্যটির চাহিদা ও যোগান সমান হয়, দ্রব্যটির চাহিদা ও যোগান সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। তাহলে ভারসাম্য দাম বলতে আমরা এখানে দেখছি স্পষ্ট লেখা, যে দামে দ্রব্যটির চাহিদা ও যোগান সমান হয় তাকে ভারসাম্য বলে, ভারসাম্য দাম বলে। চাহিদা ও যোগান সমান, এমন একটা দাম হবে যে মোটামুটি যোগানও মোটামুটি ঠিক থাকবে, আর চাহিদা মোটামুটি, চাহিদা আর যোগান একই থাকবে, এরকম দাম, তাকে ভারসাম্য দাম বলে। ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য কেনাবেচা হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে। এবার ভারসাম্য পরিমাণ, একটা কথা, নতুন আরেকটা কথা আসলে এখানে, যে আর একটি কথা, যে ভারসাম্য পরিমাণ। তাহলে ভারসাম্য দামে যে পরিমাণ, ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য কেনা বেচা হয়, যে পরিমাণ দ্রব্য কেনা বেচা হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে, তাহলে ভারসাম্য পরিমাণ কি হলো, কাকে বলে? ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় হয়, যে পরিমাণ দ্রব্য কেনা বেচা হয়, কেনা বেচা, এটা কিন্তু বেচা হয়, তাকে ভারসাম্য পরিমাণ বলে। এখন আমরা ভারসাম্য দাম নির্ধারণের একটা শখ আঁকবো, এবং এটাই আমাদের শেষ, আজকের পঠিত বিষয়ের শেষ হবে চিত্র, ভারসাম্য দাম নির্ধারণ। ভারসাম্য দাম নির্ধারণ তোমাদের একটি কথা একটু স্মরণ করে দেই, অনেক সময় কিন্তু প্রস্তুত সেটাররা বিভিন্ন সময় এরকম একটা চিত্র, যে চিত্রটা আছে তোমাদের এই দেখছো চিত্র, এই চিত্র, এরকম চিত্রকে একটু উল্টাইয়ে এটা বিন্দু দিয়ে রাখে, এখানে বিন্দুতে কি নির্দেশ করছে, এরকম প্রশ্ন অনেক সময় করে বসেন। তো আমরা তো বিভিন্ন জায়গায় যাই বা দেখি, যাই হোক তোমরা এই জিনিসটা খুব স্পষ্ট একটু বুঝে নাও। তাহলে ভারসাম্য দাম নির্ধারণ, খুব খেয়াল করবে। এই চিত্রটা আঁকারও কিছু কৌশল আছে, তোমরা কৌশলটা আয়ত্ত করো, তা না হলে কিন্তু পরীক্ষার সময় আঁকতেই পারবে না। আগে চিত্রটা আঁকো, এই উলম্ব আনুভূমিক রেখা আঁকি,
আঁকলাম। তো এক্স ওয়াই, তো প্রথমে যে কাজটা তোমরা করবে সেটা হলো এখানে একটা দাগ এখানে দাও, এখানে দাও, তারপর এখান থেকে এইদিকে নিয়ে যাও, আবার এখান থেকে সরি চলে গেল, ঠিক গেল। হ্যাঁ, আমরা যদি এটা স্কেল দিয়ে আঁকতাম তাহলে ভালো হতো। ঠিক আছে, হ্যাঁ, তোমরা এরকম একটা চিত্র প্রথমে এঁকে দিবা। প্রথমে কি যে এক্স এক্স জিরো এক্স ও এক্স ওয়াই, এইভাবে ওয়াই ও এক্স এবং ও ওয়াই, এই আনুভূমিক আর উলম্ব রেখা আঁকলে, আঁকার পর এভাবে একটা দিয়ে যাবে, আবার শেষ করবে, এটা দিবা এবং এইখানে দেওয়ার পর এখানে একটা স্কোয়ার হলো, স্কোয়ার যাই হোক একটা আয়তক্ষেত্র হলো, এখানে এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার। এবার ঠিক মাঝখানে এখান থেকে নেবা এই বিন্দু, আর এখান থেকে এই। এবার দেখো পরিষ্কার সব কিছু হয়ে যাবে জিরো। এই এ বি সি, এ বি সি এই বিন্দু। এবার দেখো ই এম এইচ, ই এম এইচ, খুব খেয়াল করো। তারপর হলো এখানে আর বিন্দু, আর আর হলো এখানে দেখো ডি 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 প্রাইম, আর হলো এস এস প্রাইম, এস এস প্রাইম। খেয়াল করো এখানে দেখো, এখানে চাহিদা ও যোগানের পরিমাণ, চাহিদা ও যোগান, চাহিদা ও যোগান, যোগানের পরিমাণ, আর এটা হলো দ্রব্যের দাম, দ্রব্যের দাম টাকা। তো চাহিদা ও যোগানের পরিমাণ, দ্রব্যের দাম। উপরের চিত্রে, এই চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ এবং উলম্ব অক্ষে দ্রব্যের দামের পরিমাণ দেওয়া আছে। রেখাচিত্রে বাজার চাহিদা ডি ডি দাস, এই বাজার চাহিদা দেখেন, দেখো ডি ডি প্রাইম। আমরা শুনেছিলাম যে বাজার চাহিদা ডান দিকে, চাহিদা আছে ডান দিকে, দাম ও চাহিদা ডান দিকে নিম্নগামী, আর যোগান ডান দিকে ঊর্ধ্বগামী। এই যে বাজার, যোগান, ঊর্ধ্বগামী দেখো হয়েছে, এবং বাজার যোগান এস এস প্রাইম অঙ্কন করা হয়েছে। ধরো ও এ দামে চাহিদা যোগানের পরিমাণ, ও এ দামে, এই দামে, এই দামে দাম বাড়লে কি হয়? দাম বাড়লে চাহিদা কি হয়? দাম বাড়লে চাহিদা কমে, নিশ্চয়ই কমে। এই যে এদের চাহিদা। যোগান কি হয়েছে? যোগান দাম বাড়লে যোগান বাড়ে, দাম বাড়লে যোগান বাড়ে, আমরা শিখেছি। আর দাম বাড়লে চাহিদা কি হয়? কমে। দেখো ওই দামে যোগান, চাহিদা ও যোগানের পর চাহিদা হচ্ছে ও ই, ও ই এইখানে না বলছিলাম ও ই আছে চাহিদা, আর যোগান কি হচ্ছে এখানে ও এই, এই যে যোগান, এত যোগান, যোগান বেশি। তাহলে এই দামে চাহিদা এইটুকু, ওই যোগান না, চাহিদা ওই আর যোগান ও এইচ। এই দামে চাহিদা অপেক্ষা যোগানের পরিমাণ কি বেশি, এই দামটায় চাহিদা অপেক্ষা যোগানের পরিমাণ বেশি।
তাই তো আমরা শিখেছি না একটু আগে যে দাম বাড়লে চাহিদা কমে আর দাম বাড়লে যোগান বাড়ে, তাহলে চাহিদা হচ্ছে কমেছে আর যোগান বাড়ছে। এবার দেখো যে চাহিদা বেশি হলে, চাহিদা অপেক্ষা যোগান বেশি হলে কি হবে, চাহিদা অপেক্ষা যোগান যোগান যদি বেশি হয়ে যায়, চাহিদা অল্প যোগান বেশি, তাহলে দাম কমে যাবে না? বাজারে চাহিদা নেই, লোকজন কিনছেই না, মানে খাইতেও নেই, বলে বলে যে খাইতেও নেই, যারা খাবে তারা নেই, যোগান অনেক মাল নিয়ে আসছে, মাল নেই, তাহলে কি হবে, দাম নিশ্চয়ই কমে যাবে, সে কথা বলা হচ্ছে এখানে। ফলে দাম কমে ও এ থেকে ও বিতে, দাম কমে কি হবে, দাম কমে ও এ থেকে ও বিতে চলে আসছে, যে দাম কমে ও এ থেকে ও বিতে আসবে। পি কিউ আর পি কিউ আর বলছে এ পি সি বললো, এখানে পি লেখছে, ঠিক আছে, এখানে বইতে লেখা আছে পি, যার পি মিলাই দিয়ে দাম কমে, এখানে দাম কমে চলে আসতে এসে এই পিতে চলে আসছে, যে বাজারে চাহিদা কম যোগান বেশি, তার দাম কমে এখানে চলে আসছে না? ওই যে আমরা বলেছিলাম যে দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দাম ফিক্সড হবে, আসলে কমে চলে আসবে, সেখানে চাহিদা যোগান সমান হবে, এখানে চাহিদা যোগান সমান হয়ে যাবে। আবার কি হচ্ছে, আবার যদি দাম ওসি হয় তাহলে যোগানের পরিমাণ ও ই, এবার দাম যদি ওসি হয় না, দাম যদি ওসি হয়েছে, এখানে দাম গেছে কমিয়ে, এখন একেবারে দাম কমে গেছে, তাহলে কি হবে, যোগান কি বাড়বে? নিশ্চয়ই যোগান কমবে, যোগান হবে ওই, আর চাহিদা কি হবে, চাহিদা একটা টান নিয়ে চলে যাবে এখানে ও এইচতে, ঠিক ওই ওর উল্টো, আগে ছিল যেরকম দাম বাড়ছিল, যোগান ছিল বেশি আর চাহিদা ছিল কম, এখন দাম কমছে, কমের সাথে যোগান গেছে কম, চাহিদা গেছে খুব বেড়ে, যোগান যখন কম চাহিদা যখন বেড়ে গেছে, তাহলে জিনিসটার দাম বাড়বে না? নিশ্চিত দাম বাড়বে, দাম বেড়ে এই উপর দিকে যাবে, একটু এখানে কমে পিতে আসলো, এখান থেকে এবার দাম বাইরে যে পিতে যাবে, এবার এই যে দেখবে যে এখানে 8 বিন্দু এসে দাঁড়াবে, যাবে, দেখো কি হয়, ফলে দ্রব্যের দাম অবশ্যই ওই যে চাহিদা, অর্থাৎ এখানে যোগানের তুলনায় চাহিদার পরিমাণ বেশি হলে দ্রব্যের দাম অবশ্যই বাড়বে এবং ওপিতে গিয়ে স্থির হবে, যে কথা বলছিলাম, ওপিতে যে স্থির হবে, যেখানে চাহিদা ও যোগানের পরিমাণ পরস্পর সমান, যেখানে চাহিদা ও যোগানের পরিমাণ পরস্পর সমান, এখানে যে চাহিদা ও যোগানের পরিমাণ পরস্পর সমান, তাহলে কি হলো, এভাবে দেখা যায় দাম যখন ওপি হয়, যখন ওপি হয়, ওপি, তখন ঠিক এখানে চাহিদা কি হবে, এই এম, চাহিদা এসে একটু একটু, এই যে দাম যখন বাড়ছে এখান থেকে ও সি থেকে বাইরে ও সি গেছে, তাহলে চাহিদা একটু কমে আসছে, আবার যখন এর থেকে দাম একটু বাড়েছে, যোগানো এখান থেকে একটু বাড়িছে এখানে, তার মনে হলো যে যখন এখান থেকে দাম একটু বাড়ছে তখন চাহিদা কিন্তু কমে আসছে, তাহলে ও এইচ থেকে কমে এসে ও এম হয়েছে, অর্থাৎ দাম যখন ও ই থেকে বেড়ে ওপি হয়েছে, যখন বাড়ছে, দাম বাড়লে আমরা কি বলেছিলাম, যোগান বাড়বে, এখানে ছিল যোগান, এই দাম ছিল অল্প, সিতে যখন ছিল ও সি, তখন যোগান ছিল ও ই, যখন দাম একটু বাড়ছে তো যোগানটাও একটু বেড়ে এখানে গেছে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে দাম যখন এখানে ছিল অল্প কম ও সি, তখন চাহিদা ছিল খুব বেশি ও এইচ, এখন যখনই দাম একটু বেড়ে গেছে ও পি হয়েছে, তখন কিন্তু চাহিদাটা একটু কমে আসছে, এই বলতে ও এম হয়েছে, তাহলে যখন এই ও পি দামে দেখো যে যোগান ও এম, চাহিদা ও এম, তার মানে এই বিন্দুতে, এই আর বিন্দুতে ভারসাম্য হচ্ছে এখানে, আর বলছে ওই যে কাজে ও পি হলো ভারসাম্য দাম এবং ও এম হলো ভারসাম্য পরিমাণ,
ও এম হলো ভারসাম্য পরিমাণ আর ওপি হলো ভারসাম্য দাম। তাহলে আর বিন্দুতে ডি ডি প্রাইম এবং এস প্রাইম আর বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। অতএব আর এই আর ছেদ বিন্দুতে নির্দেশিত হলো ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ। অর্থাৎ এই আর বিন্দুতে নির্দেশিত হলো ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ। তো তোমাদের পরীক্ষায় একসময় এরকম একটা দিয়ে দেবে চিত্র, এরকম একটা চিত্র দিয়ে রাখবে, দিয়ে বলবে যে এরকম চিত্র দিল, এরকম চিত্র, এরকম চিত্র, এরকম এরকম দিয়ে বললো যে এখানে একটা ক অথবা এখানে জিজ্ঞাসা চিহ্ন, চিত্রে জিজ্ঞাসা চিহ্নতে চিহ্ন কি নির্দেশ করে, এরকম কি দিয়ে কি নির্দেশ করে করে ব্যাখ্যা দাও। এই চিত্রটা এরকম যদি দেওয়া থাকে, এখানে মনে করো হ্যাঁ এরকমই থাকলো যে এই জিজ্ঞাসা চিহ্ন, এই চিত্রে জিজ্ঞাসা চিহ্ন কি নির্দেশ করে ব্যাখ্যা দাও, বা যা নির্দেশ করে, কি নির্দেশ করে এখানে যা নির্দেশ করে ব্যাখ্যা দাও। এরকম মনে করে একটা প্রশ্ন থেকে গেল। তাহলে তোমাদের অবশ্যই এদিকে বুঝতে হবে ক্লিয়ার এখানে যে, তাহলে আর একবার বলি, তোমরা একটু খেয়াল করো যে বলতে আমরা জানি যে আগে বলেছিলাম বাজারে বিক্রেতা যখন যাবে জিনিস বিক্রয় করতে, তখন সে চাইবে যে বেশি দামে জিনিসটা বিক্রি করবে। আর যখন ক্রেতা ক্রয় করতে যাবে সে চাইবে যে একটু কম দাম হলে ভালো হয়। কে না চাই? আমিও তো চাই, আমি আসলাম চাই, আমিও চাই যে একটু দাম কম হবে, জিনিসটা ভালো হবে, এরকম আমিও চাই। তো সবাই প্রত্যাশায় তাই। আবার আমি যদি কখনো কোনো জিনিস, সেই আমি আসলাম চা যদি কোনো জিনিস বিক্রয় করতে চাই, তখন চাইবো জিনিসটার দাম যেন একটু ভালো হতো, তাহলে ভালোই হতো, একটু বেশি দাম হলে ভালো হতো। তাহলে দেখো আসলে আমার ইচ্ছা বেশি দামে বিক্রি করা, যে ক্রয় করতে যাবে তার ইচ্ছা একটু কম দামে কিনবে, তাহলে আমাদের দুজনের দামের মধ্যে দর কষাকষি হবে, হয়ে একটা দাম নির্ধারণ হবে, ভারসাম্য দামে আসবে। তো সেটাকে আমরা এখানে আলোচনা করেছি যে আমরা অ্যাজ ইউজুয়াল জানি দাম কমলে চাহিদা বাড়ে কিন্তু যোগান কমে। একটা দাম মনে করে এই সিবিওতে এই দাম আছে, এখান থেকে নিশ্চয়ই কম, এখানে বাড়ছে বেশি। সিবিওতে কি হচ্ছে, এখানে এই দামে মনে করে এই দাম সি দামে, এখানে যদি এই চাহিদা ও যোগান, তাহলে নিশ্চয়ই যোগান সবচেয়ে কম হবে, সবচেয়ে কম দাম সবচেয়ে কম যোগান ও ই। আর চাহিদা হবে কি, কম দাম কম চাহিদা সবচেয়ে বেশি, তাহলে ও এই চাহিদা হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার? এবার শোনো, দাম যখন আর সবচেয়ে বেশি বেড়ে গেছে, মনে করো আমরা এটাকে ওভারলোড করে এ দামে যাই, দাম যখন ও এ হচ্ছে মানে সবচেয়ে বেশি দাম, তখন জানি দাম বাড়লে কি যোগান বাড়ে। হ্যাঁ ঠিকই বলছো, দাম বাড়লে যোগান বাড়ে। দেখো যোগান এই এই তাহলে ও ই হচ্ছে যোগান, আর দাম বাড়লে চাহিদা কি হবে? আমি আসলাম ছাড়ে, তাই তো দাম বাড়লে চাহিদা আমার কমে যায়। তার নির্দিষ্ট বেতন, নির্দিষ্ট টাকা, বলেছিলাম যে নির্দিষ্ট দামে নির্দিষ্ট অ্যাবিলিটি, এটা তো এখানে তখন চাহিদা হবে ও এ, তার উল্টে একদম সম্পূর্ণ ভিন্ন। এবার দেখো দাম যখন কমে আসছে, একটু একটু কমে আসছে, দাম যখন কমবে চাহিদা কি হবে? এই যে চাহিদা ছিল বেশি দামে ছিল হচ্ছে ই, দাম কমে পিতে আসছে তখন, তখন একটু চাহিদা বাড়ছে। কিন্তু খুব কেয়ারফুল, সতর্ক থাকো। দেখো
তখন দাম যখন কমে আসছে, ওই যে সরবরাহ যোগান কিন্তু বেশি ছিল, ও যোগান একটু কমাই দিয়েছে। তাহলে এই বিপদে দেখো দেখো যে দাম ও চাহিদা ও এম, আবার এই যোগান ও এম। তাহলে এই বিন্দুটা হলো দাম, এই মধ্যে দাম ও যোগানের পরিমাণ সমান। এই দাম হচ্ছে এই দামে চাহিদা ও যোগানের পরিমাণ সমান। সরি, দাম বলে ফেলছি। এই দামে পি দামে দেখো এই চাহিদা ও এম, যোগানো ও এম, তার মানে এই নির্দিষ্ট এই দামে চাহিদা ও যোগানের পরিমাণ পরস্পর সমান। এই দামকে বলা হচ্ছে ভারসাম্য দাম, আর এই যে পরিমাণ হচ্ছে ভারসাম্য পরিমাণ, যেটা বলছে এটা এই পরিমাণ বাজার যোগান, ভারসাম্য যোগান। এখন এই যে চাহিদা রেখা যে ডি ডি প্রাইম প্রাইম, আর যোগান রেখা যেটা এস এস প্রাইম, পরস্পর আর বিন্দু সেট করছে। এই আর বিন্দুতে হচ্ছে এই ভারসাম্য চাহিদা যোগানের, এখানে হচ্ছে ভারসাম্য দাম ও পরিমাণ। এই আর বিন্দুতে বসাচ্ছে, অতএব আর বিন্দু সেট করতে নির্দেশিত হলো ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ। আর বিন্দুতে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্দেশিত হলো এখানে। তো তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা এতক্ষণ ধরে কষ্ট করে ধৈর্য ধারণ করে আমার সাথে রয়েছ, এবং যারাই যেখান থেকে আমার এই ক্লাসে লাইভে আছেন, অভিভাবক বা অন্যান্য যারাই মোট কথা, আমি সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আর শিক্ষার্থীদের বলি, যেহেতু সারা বিশ্বে করোনা ভাইরাসের মহা দুর্যোগই বলা যায়, মহামারী, এই জন্য তোমরা ঘরে থাকো, ঘর থেকে পড়াশোনা চালিয়ে যাও। তো শুধু আমি নই, বিভিন্ন বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে বোর্ড থেকে আবার সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাস প্রচারিত হচ্ছে। তোমাদের কোন ক্লাস প্রয়োজন, তোমার কোন বিষয়ে ইউটিউবে বা ফেসবুকে সেই বিষয়ে সেই সাবজেক্টটা এবং সেই পড়িত যেটা পার্টটাকে সার্চ দিবে, দেখবে চলে আসবে বিভিন্ন টিচারের বিভিন্ন ধরনের বিভিন্ন কৌশলে পাঠ উপস্থাপনা বা বিভিন্ন কৌশলে পাঠ উপস্থাপনা করা দেখবে, দেখে তোমরা বইয়ের সাথে মিলে সুন্দরভাবে এটা আয়ত্ত করবে। তো এখানে শিক্ষকদের যেমন আমরা বিভিন্ন ব্যক্তির বিভিন্ন জনের গজল, বিভিন্ন জনের গান, বিভিন্ন জনের কমেডি সার্চ দেয়, এভাবে তোমরা সার্চ দিবা, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, তোমরা ঘরে বসে থাকো, ঘরে থাকো এবং সুন্দরভাবে পড়াশোনা করো এবং নিজে সুস্থ থাকো, তোমার প্রিয়জনকে সুস্থ রাখো, পিতামাতাকে সুস্থ রাখার করো। আর মাঝে মধ্যে তোমরা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। এই প্রত্যাশা রেখে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।